আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রুবেল টেক ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আমি রুবেল হোসেন আপনাদেরকে জানাই স্বাগতম। প্রিয় দর্শক, ঈদ মোবারক। দর্শক, আপনাদের কাছে আবারও হাজির হলাম গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে, এবং ভিডিওটি শেষ অবধি দেখবেন আর একটি লাইক দিবেন। দর্শক, দেশ এবং দেশের বাইরে হলে সেটিও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, কারণ পরবর্তী নতুন কোনো আপডেট নিউজ আপলোড করলে নোটিফিকেশন যাতে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। প্রিয় দর্শক, আর দেরি নয়, মূল ভিডিওতে যাওয়া যাক। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। পিনাকি ভট্টাচার্য ও সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে ভারতের অ্যাকশন শুরু। রয়ের গোয়েন্দা অভিযানে প্যারিসে আটক। এ বিষয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আন্তর্জাতিক সংগঠন কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। 2021 সালের ডিসেম্বরে র্যাবের উপর যখন আমেরিকা স্যাংশন দেয়, তখনই কাঁঠাল রানী বুঝে গেছিল যে এইবার বাঘ তার পিছে লাগছে, না খাইয়া ছাড়বে না। সেই সময় থেকে আত্মরক্ষার জন্য হাসিনা দুই ধারী কৌশল নিছে। প্রথমত, যে করেই হোক একটা পাতানো নির্বাচন করে ক্ষমতায় থেকে যাওয়া, কিন্তু তার অত্যাচারের হাতিয়ারগুলি যদি আমেরিকা দিনে দিনে জয় বাংলা করে দেয়, তাইলে সে ক্ষমতায় নাও টিকা থাকতে পারে। তাই তার বিকল্প কৌশল হইল দেশ থেকে ভাইগা গিয়া কিভাবে অন্য দেশে বিশাল টাকা পয়সা নিয়ে দীর্ঘস্থায়ী হইয়া থাকা যায় তার বন্দোবস্ত করা। নিজে একা ভাইগা যাওয়া না, সে তার পোলাপানদের নিয়েও ভাইগা যেতে চায়। তাই সে পোলাপানদের ব্যবস্থাও সে কইরা রাখতেছে। তো এই নিয়ে সে কি কি অপকৌশল নিছে, আসেন সেটা আমরা দেখি। আমরা তার অপকৌশলের যে প্রথম অংশটা, সেটা কিন্তু র্যাবের স্যাংশনের পর থেকে দেখতেছি। বিরোধী দল আর বিরোধী মত দমন করার জন্য সে নির্বিচারে লক্ষ লক্ষ মানুষকে ভুয়া কেস দিয়া জেলবন্দি করে রাখছে, কিংবা এক আদালত থেকে আর এক আদালতে ঘুরাইতেছে। একটা বিখ্যাত পত্রিকা নিউ ইয়র্ক টাইমস একটা বিশাল প্রতিবেদনের মাধ্যমে এটা সারা দুনিয়ারে জানাই দিছে। আর একটা জিনিস কয়ে রাখতেছি, এই 20 তারিখের পর থেকে দেখেন হাসিনা কি করে। সব কয়টা অপোজিশন নেতারে সে জেলে ঢুকাবে, জেলে ঢুকানোর ব্যবস্থা করবে, এমনকি মির্জা ফখরুল সহ। আর তার আদালত আর পুলিশ ভাই ভাই হিসাবে এই অপকর্মগুলো করতেছে ভিন্ন মত আর অপোজিশন দমনে। আমরা এটাও দেখছি যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নামের একটা বিশ্ব নিন্দিত আইন চালু কইরা গণমাধ্যমের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে, আর আটক করছে হাজার হাজার মানুষকে। তার মধ্যে এমনকি আছে কয়েকশো শিশু কিশোর। চিন্তা করে দেখেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কাঁঠাল রানী তার বাপ মা কিংবা তার সিরা পোলা, ওই যে জয় কুত্তে নিয়ে বসে থাকে না ডাকাত, এটা আর অপদার্থ স্বামী পরিত্যক্ত মাইয়া পুতুল, এগুলারে নিয়ে সামান্য ব্যতিক্রমী মন্তব্য করলেও কটূক্তির অভিযোগে তারে ধরে নিয়ে যাওয়া হয়েছে। আরে এক পুলিশ মারা গেছে, তারা কইছিল আলহামদুলিল্লাহ, সেটা তো তারা ধরে নিয়ে গেছে। আরে আশ্চর্য ব্যাপার। এইসব দুষ্কর্মের এটাই উদ্দেশ্য, যাতে কইরা আর একটা নিশিরাইতের ভোটের আয়োজন কইরা সে ক্ষমতায় থাইকা যেতে পারে। কিন্তু তার ভাগ্য আসলেই খারাপ। কেন? কারণ হইতেছে আমেরিকা যে গণতন্ত্র, নির্বাচন, মানবাধিকারের বিষয়ে এতটা শক্ত অবস্থান নেবে, সেটা আগে সে আন্দাজ করতে পারে নাই। সুতরাং এখন সে বুঝতে পারতেছে যে তার দিন সম্ভবত শিগগিরই জয় বাংলা হইয়া যাবে। তার পুরো আমলে সে দেশের বিভিন্ন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সুপুর মতো চোরদের বসাইছে, এবং বাংলাদেশ ব্যাংকে যে রাখাল বালক বলে পরিচিত আতিউরের মতো এক অর্থ সন্ত্রাসীদের গভর্নর বানাইছে, যাতে করে বিভিন্ন ব্যাংকে সাধারণ মানুষের জমা করা হাজার হাজার কোটি টাকা সে পাচার করতে পারে, এবং করেছেও। এবং বাংলাদেশ ব্যাংকের রক্ষিত বৈদেশিক মুদ্রা রিজার্ভের একটা বড় অংশ অভিনব ডাকাতির মাধ্যমে বিদেশে সরায় নেওয়ার চেষ্টা করছে। এটা নিয়ে কয়েকদিন আগে একটা ডকুমেন্টারি হয়েছে বিদেশে। এই যে এটা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমেরিকা কাঁঠাল রানীর উপরে স্ক্রু বেশি করে টাইট দিতেছে। সেই কারণে সন্ত্রস্ত হইয়া সম্প্রতি কাঁঠাল রানী আরো বেশি বেপরোয়া হইয়া পড়ছে, লুটপাট আর টাকা পাচার বাড়াইয়া দিছে। বিশেষ ব্যবস্থায় সালমান এফ রহমানকে, মানে দফেশ বাবারে 2200 কোটি টাকা ঋণ দিছে, যেটা তার নিজের ভোগে যাবে। আসলে তার অর্থ পাচারের একজন শীর্ষ এজেন্ট হচ্ছে এস আলম। তার মাধ্যমে সে এস আলমের মালিকানাধীন একাধিক আর্থিক প্রতিষ্ঠান থেকে কিছুকাল আগে কয়েক হাজার কোটি টাকা লোপাট করে দিচ্ছে। হাইকোর্ট যখন এই বিষয়ে তদন্তের নির্দেশ দিল, তখন তার এক পাঁচাটা তথাকথিত বিচারপতি এবং চেম্বার জজ
এনায়েতুর রহিম, যে নিজেকে বলছিল শপথবদ্ধ রাজনীতিবিদ, শুনেন ঘোষণা দিচ্ছে। কিন্তু আমি বিচারপতি যখন একটি শপথ বাক্য পাঠ করি, এই সংবিধানে বাইরে যাওয়ার আমার কোনো সুযোগ নেই। এবং আমি প্রায় সময় বলি, বারবারে বলি, সুযোগ পেলেই বলি যে আমরা বাংলাদেশের বিচারপতিরা আমরা হলাম শপথবদ্ধ রাজনীতিবিদ, যার মাধ্যমে এস আলমের বিরুদ্ধে এই তদন্ত সেই ইলেকশন পর্যন্ত স্থগিত করে দিছে। এই এনায়েতুর রহিম আঙ্কেলের সাথে পলিটিক্স করতো, মানে আঙ্কেল সিনিয়র ছিল, ওর ছোট ভাই আমগের সমবয়সী আর কি, ওই ইকবালুর রহিম। তো যাই হোক, আজকে আলাপ না করি, তবে উই করলে একটা জাউরা ওরে ধরুন নি আর একটা এপিসোডে আসিচ্ছি। হ্যাঁ, এনায়েতুর রহিম তোমারে ধরবো, ধারাও। হ্যাঁ, তুমি কি করিস, তুমি ভাবছো স্যারে দিব তোমারে? কিন্তু এই যে কাজটা করিছে, যে এই যে এস আলমের তদন্ত স্থগিত কইরা, এই কাজটা হইল সম্পূর্ণভাবে আইন বিরোধী। কারণ 2000 সালে সুপ্রিম কোর্টের একটা রায়, যার নাম ছিল জাকারিয়া বনাম পিন্টু, এইভাবে কিন্তু মামলাগুলোর নাম হয়, তাতে তদন্তকারী প্রতিষ্ঠানের তদন্ত বন্ধ করা বেআইনি ঘোষণা করা হয়েছিল। এনায়েতুর রহিম, আইন শিখিছ, বালের আইন শিখিছ তুমি, বাল শুন। কিন্তু মুজিবিস্তানে আইনি কি আর বেআইনি বাকি? এই দেশ এখন হাসিনার ইচ্ছে চূড়ান্ত আইন, কারণ হাসিনা তো রানী, দেশের রানী। আর পুলিশ, উচ্চ নিম্ন সকল আদালত, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, দুদকের কর্তা ব্যক্তিরা সবগুলা দুষ্কৃতকারী সংঘবদ্ধভাবে মাফিয়া প্রতিষ্ঠানের মতো হাসিনার অসৎ উদ্দেশ্য বাস্তবায়নে নিরন্তর 24 ঘন্টা কাজ করতেছে। অবশ্য বিদেশে টাকা রাখা নিয়া কাটাল রানীর পরিবার এবং আওয়ামী পাচারকারীরা সম্প্রতি বড় ধরনের সমস্যায় পড়েছে। কয়েক মাস আগে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে জানলাম যে আমেরিকা থেকে বিরাট পরিমাণে রেমিটেন্স বাংলাদেশে আসতেছে, আর সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশিদের রাখা অর্থের পরিমাণ বিপুলভাবে হ্রাস পাইছে, তাই না? পশ্চিমা দেশগুলোতে আর টাকা রাখার নির্ভরযোগ্য স্থান তারা বিবেচনা করতেছে না, কারণ তারা জানে ওই টাকা জয় বাংলা হয়ে যাবে, আমেরিকা ওগুলা খায়া ফেলবে। তাই ওইসব দেশ থেকে অন্যত্র তারা টাকা পয়সা সরাই ফেলতেছে বিভিন্ন জায়গায়। সম্প্রতি সিঙ্গাপুর আর দুবাইতে পাচার বিরোধী অভিযানের কারণে এই সমস্ত লুটেরাদের চান্দি গরম হয়ে গেছে। তবে একটা নয়া খবর পাইছি আর কি, সোর্স জানবেন না, মানে কিন্তু নির্ভর করার মতো, মানে আমি নির্ভর করি আর কি। কি সেটা? আমি যেটা জানিছি সেটা হইতেছে পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশের বাণিজ্যিক ব্যাংকে কিংবা ইনভেস্টমেন্ট ব্যাংকে রাখা আছে যে সমস্ত বাংলাদেশ থেকে টাকা, চুরি করা টাকা না, ওগুলো ফ্রিজ করে ফেলা হয়েছে অলরেডি। এবং এইসব অ্যাকাউন্টের মালিকদের সাথে ব্যাংকগুলো যোগাযোগ বন্ধ করে দিচ্ছে। আর একটা তথ্য আমরা বিভিন্ন সূত্রে জানতে পারছি, যে যেটা আমরা প্রমাণ করার চেষ্টা করতেছি, আর সেটা হইতেছে কাঁঠাল রানী আর তার সাঙ্গপাঙ্গরা হংকং, কাতার আর বেলারুশে তাদের পাচার করা অর্থ স্থানান্তর করতেছে। কাঁঠাল রানীর সামনে আর একটা বড় সমস্যা হইল যে তার তারসিরা পোলা জয় ডাকাত, যে কুত্তা নিয়ে বসে থাকে, আর তার অপদার্থ অকর্মণ্য মাইয়া পুতুল, তারে বিদেশে কিভাবে নিরাপদ স্থানে সেটেল করবে। মনে রেখে, এই পোলা মাইয়া কিন্তু তাদের বাপের জানাজাতেও আসে নাই, তাই না? হাসিনা যখন G20 সম্মেলনে দিল্লি গেল, সেই মুহূর্তে ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশ পেল জয় ডাকাতের এস আলমের কাছ থেকে 1500 কোটি টাকা ঘুষ নেওয়ার সংবাদ। কয়েকদিন আগের ভিডিওতে তো দেখাইছে এটা, তাই না? তো এরকম দুষ্কর্ম তো সে একটা করে নাই, একের পর এক করে গেছে গত 15 বছর ধরে। তো তার এইসব কর্মকাণ্ডের তথ্য আমেরিকার আইন প্রয়োগকারী সংস্থাদের কাছে নাই, এই কথাটা ভাবার কোনো কারণ নাই। ওইটাতে হাসিনা ধরা খাবি, যে টাকা পাচার করিছে এটাতে হাসিনা ধরা খাবি, কারণ সে তো টাকা চুরি করেছে, এটা সবাই জানি আমরা। টাকাটা রাখিছে কই, ওটি দিয়ে ধরা খাবি হাসিনা। হাসিনা বুঝিচ্ছে না যে ওর উপরে কি ঝামেলা আসিচ্ছে, হাসিনা এটা বুঝিচ্ছে না। ও বুঝবি যেদিন পড়বি ওর মধ্যে। কেউ যদি মনে করেন যে জয়ের বউ বাচ্চাটা আমেরিকা, তাও বউরে নাকি তালাক দিছে বা ডিভোর্স হয়ে গেছে, জানি না সত্য মিথ্যা, সুতরাং জয় আমেরিকার নিরাপদে বসবাস করতে পারবে, তাহলে ভুলের স্বর্গে আছে। আমেরিকা আইনের দেশ, পশ্চিম আইনের দেশ। 1973 সালে আমেরিকার অ্যাটর্নি জেনারেল, ওই সময়ে যে ভাইস প্রেসিডেন্ট ছিল অ্যাগনিউর, তার বিরুদ্ধে দুর্নীতি এবং ট্যাক্স ফাঁকির তদন্ত শুরু করেন, যার ফলে আদালত অ্যাগনিউকে 3 বছর প্রবেশনের সাজা এবং $10,000 মানে $10,000 ফাইন করে, এবং একই সঙ্গে তাকে ভাইস প্রেসিডেন্টের পদটা ত্যাগ করতে হয়। বাংলাদেশে ভাবা যায় যে অ্যাটর্নি জেনারেল এই ধরনের কিছু করবে? ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান খালি একটা মন্তব্য করছিল যে আমি
প্রফেসর ইউনুসকে বিচারিক হয়রানি করা হইতেছে এবং আমি সাইন করব না, তাতেই ইমরানের নামে যে নাম ফলক ছিল অফিসে সেটা তাৎক্ষণিকভাবে সরাই ফেলছে তারই কলিগরা। তারপরে সে আবার আমেরিকান এমবাসির যে আশ্রয় নিয়েছিল, এটা হইল আইনবিহীন বাংলাদেশের সাথে আইনের দেশ আমেরিকার তফাৎ। যেই দেশ তার ভাইস প্রেসিডেন্টকে ছাড় দেয় না, সে কি কার্ল রানির মতো একটা পিশাচিনীর কুপুত্রকে ছাইরা কথা বলবে? সে ভয়ে সে তার অপগণ্ড পোলাটারে একটা আনডিসক্লোজ লোকেশন লুকায় রাখছে। মানে কোনটি আছে কেউ কিন্তু জানে না, ও কোনটি আছে, কোনটি লুকায় আছে কেউ জানে না, কেউ দেখছে ওরে। তো দুনিয়ার কোন কোনা কাঞ্চিতে কোন ফুটা ফাটার মধ্যে হয়তো ওই জয়ের ব্যবস্থা করবে, ওর কুত্তাটা নিয়ে যাবার পারবে কিনা জানি না। তো কিন্তু পুতুলের কি হবে? বাংলাদেশে আমরা যখন ছোট ছিলাম না, বাংলাদেশের সোহেল সিনেমার একটা রিমেক হয়েছিল, সোহেল রানা তারপরে জসিম এরা অভিনয় করছিল, আর ওয়াসিম, সোহেল রানা ওয়াসিম আর জসিম। জসিম হচ্ছে ওই যে ডাকাত সর্দার আর কি। তো ওই যে আপনারা কে হোগা কাল্লু, ওইটার ইয়েটা ছিল এইবার তোর কি হবে রে কাল্লু। তো এরকম পুতুলের এখন কি হবে? এইখানে সে যে কাজটা করেছে সেটার তুলনা সম্ভবত সাম্প্রতিক দুনিয়াতে একটাও পাওয়া যাবে না। সে পুতুলকে নমিনেশন দিচ্ছে জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার পরিচালক হিসাবে। দেখেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যারা কর্মরত তারা সকলেই স্বাস্থ্য বিষয় পরীক্ষিত বিশেষজ্ঞ। স্বাস্থ্য বিষয়ক পুতুলের অভিজ্ঞতা কি? ওর পোলা নাকি অটিস্টিক, আল্লাহ তারে মাফ করুক, আমাদের সকলের সমবেদনা আছে এই জন্য। কিন্তু যাই হোক, সেটা হইতেই পারে। কিন্তু একেবারেই যেটা অগ্রহণযোগ্য এবং বিপুল ভাবে হাস্যকর যে তা হইল ছেলেমেয়েরা অটিস্টিক হইলে পুতুল নিজের অটিজমের একজন বিশেষজ্ঞ বলে দাবি করে বসছে। আর সেই দাবিটা পরম উৎসাহে হাসিনা আর তার লেসপেন্সাররা প্রচার করে। তো বাংলাদেশের সমস্ত পোলা মাইয়া আমরা সহ আমাদের তো সারাক্ষণ আমাশা লেগে থাকতো। তো ছোট ছোট বাচ্চারা পেটের আমাশা লেগে থাকতো। তো এখন যদি সব বাচ্চার মায়েরা এসে কয় যে ভাই আমি তো আমাশা বিশেষজ্ঞ, আমার আইসিডিডি এর ভিতরে একটা চাকরি দেন, তা চাকরি হবে? সুতরাং ভাইবা দেখেন, এই অঞ্চলের দেশগুলি পুতুলের প্রার্থিতাকে কি চোখে দেখবে? অথচ কার্ল রানি আমাদের পররাষ্ট্র কর্মকাণ্ডে একটা বড় অংশ পুতুলের প্রচারণায় ব্যয় করেছে। পুতুল যে পোস্টের ক্যান্ডিডেট সেটাতে ভোট দেবে এই অঞ্চলের 11টা দেশ টোটাল। এগুলো হইতেছে বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মায়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, পূর্ব তিমুর, উত্তর কোরিয়া। ওই একটা দেশে আছে আর কি ওর মতো আর কি, হ্যাঁ, মানে উত্তর কোরিয়ার কথা কইতেছি আর কি। তো এই দেশগুলা ভোট পাওয়ার জন্য কার্ল রানি কিভাবে আমাদের পররাষ্ট্র বিষয়ক মেশিনারিকে দেশের স্বার্থ বিরোধী কাজে গত 1.5 বছর যাবৎ ব্যবহার করছে তার কয়েকটা উদাহরণ দিই। সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন সাহেব, আচ্ছা কয়েনি তৌহিদ হোসেন সাহেবের সাথে আমি দেখা করছিলাম। উনি যখন পররাষ্ট্র সচিব ছিলেন ওনার ওই ইয়ের অফিসে, ওই যে আমাদের সেগুনবাগিচার অফিসে আর কি। ওনার মনে আছে কিনা জানি না, কিন্তু আমার মনে আছে, কারণ উনি খুবই চৌকস আমলা ছিলেন এবং অত্যন্ত স্মার্ট, পোশাক আশাক, কথাবার্তা, চেহারা সবকিছু মিলে খুবই স্মার্ট। তো স্যার আপনার মনে আছে কিনা জানি না, মনে না থাকলে মনে করার চেষ্টা করেন যে আমি আপনার সাথে দেখা করছিলাম, একটা কাজে গেছিলাম, আপনি কাজটা করে দিছিলেন আর কি। যাই হোক, তো আপনি ওই প্রথম আলোতে একটা নিবন্ধে কইছেন যে রোহিঙ্গা প্রত্যাবর্ষণ নিয়ে আবার তামাশা শুরু হয়েছে। তাড়াহুড়া করে কিছু সংখ্যক রোহিঙ্গা শরণার্থীদের মায়ানমারে ফেরত পাঠানোর বন্দোবস্ত হইতেছে। তার মানে আপনি কইছিলেন যে এটা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে এবং মিয়ানমারকে সাহায্য করবে। আরো বলছিলেন যে আপনি বুঝতে পারতেছেন না যে বাংলাদেশ কেন এই ফান্দে পা দিচ্ছে। আপনি তো আমলা ছিলেন, সেজন্য বুঝিচ্ছেন না। আমরা তো পলিটিক্স করে আসছি, সেজন্য আমরা বুঝিচ্ছি হ্যাঁ কেন এই ফান্দে পা দিচ্ছে। হাসিনা এই দেশঘাতী এবং মানবতা বিরোধী কাম করতেছে তার মাইয়ার প্রার্থিতার পক্ষে মায়ানমারের ভোট পাওয়ার জন্য। স্যার এটা বুঝলেন না আপনি? আর কোনো কারণ নাই। হাসিনার কাছে আবার দেশের স্বার্থ কি? তার মাইয়ার পুনর্বাসন হইল তার 1 নম্বর এজেন্ডা। আশা করবো স্যার আপনি এবং আপনার ফরেন সার্ভিস কলিগরা বাংলাদেশের পররাষ্ট্র কর্মকাণ্ডকে হাসিনার ব্যক্তিগত পারিবারিক স্বার্থের লেন্স দিয়ে দেখবেন এরপর থেকে। তাহলে সহজে বুঝবেন, তাহলে সব বুঝতে পারবেন, ব্যাপার ফকফকা হয়ে যাবে। বুঝতে পারছেন কি ভয়ঙ্কর ঘটনা ঘটতেছে? মোদি যখন ঢাকায় সফরে আসে সেই সময় হাসিনা তার মাইয়ার ক্যান্ডিডেটের নিয়ে তাকে নানাভাবে অনুরোধ উপরোধ করছে। আফটার অল স্বাভাবিক দেশ তো, তাই না? তো যাই হোক, তাকে অনুরোধ করাই যায়।
তো ভারতের তরফ থেকে মৌখিক আশ্বাস দিলেও পরবর্তীতে তারা ইঙ্গিত দেয় যে নেপাল সম্ভবত একজন ক্যান্ডিডেট দেবে। সেই থেকে হাসিনা স্বয়ং নেপালের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের সাথে তিনবার সাক্ষাৎ করছে। চিন্তা করেন, দেখেছেন না আপনারা? একমাত্র একটা এজেন্ডা নিয়ে, সেটা হলো তারা যেন ক্যান্ডিডেট না দেয়, তার মেয়েকে সাপোর্ট করে। ফাঁকা মাঠে গোল দিতে দিতে ওর অভ্যাস হয়ে গেছে, হয় নৈশ ভোট করতে হবে, নয়তো মাঠ ফাঁকা রাখতে হবে, ওর মাইয়ারে যেন ভোট করতে না হয়, সেই জন্য সে এই কাজগুলো করতেছে। কারণ জানে তো ভোট করলে সে জিতবে না। শ্রীলঙ্কাকে যে এই যে $200 মিলিয়ন যে লোন দিছিল, মনে আছে না? হ্যাঁ, কেন দিছিল? শ্রীলঙ্কার সমর্থন লাভের খায়েশ। হাসিনা তার লেসপেন্সারদের ক্রমাগত অনুরোধে বিব্রত হইয়া অর্থনৈতিক চাপে থাকা সত্ত্বেও শ্রীলঙ্কার টাকা এখন ফেরত দেওয়া শুরু করছে, যাতে কইরা ওই ধরনের অনুরোধের উৎপাত আর সহ্য করতে না হয়। এর আগে হাসিনা তার আরেক লেসপেন্সার মুদাসসির আলী, ওরে ওই যে বুরহান কবির আছে না, মোটা বুরহান কবির, এরকম একটা ভুড়িওয়ালা, ওই যে ইনসাইডার করে, ওই মুদাসসির আলীকে কয়তো মাদারসুদ আলী, তো ওরে নমিনেশন দিছিল এই পদে। হ্যাঁ, যে ডান কান আর বাম কান গুলো ফেলছিল, আর স্বাস্থ্য উপদেষ্টা থাকার সময় হলমার্ক দিয়ে 3000 কোটি টাকা মাইরা দিছিল মালেক খান। ওরে মাসে 3 লাখ টাকা মাসোয়ারা দিত পপুলারের মুস্তাফিজ। হ্যাঁ, আরো মেলা কিছু দিত। তো ওই একটা ইউনানি কোম্পানি কিনেছিল, তার টাকাও মুস্তাফিজ সাহেব দিছিল। আর মুদাসসিরের কাছে যে যাইতো আর কি, তারাই ধরে সকাম করে গালে চুমাইতো, বুঝছেন? আর আমি নিজে দেখছি পোলা মাইয়া কিছু মানতো না। আমি লম্বা ছিলাম জানে, আমার গাল পর্যন্ত পৌঁছাতে পারে নাই, পারলে আমাকে দিল নি একটা ওই সকাম করে একটা চুমা। তো ওই বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ভোট পাইছিল কয়টা জানেন? ভোট পাইছিল একটা। মানে তখন শ্রীলঙ্কার প্রতিনিধি দৌড়ে এসে বাংলাদেশের প্রতিনিধিত্ব বলে, ভাই আপনারা আমাদের ভুল বুঝেন না, আমরা কিন্তু আপনাদের ক্যান্ডিডেটকেই ভোট দিছি। তার মানে বাংলাদেশের প্রতিনিধি মুদাসসিরকে ভোট না দিয়ে অন্য দেশে ভোট দিছিল, বুঝেছেন তো? যাই হোক, শ্রীলঙ্কা ওই ঘটনা থেকে ভালো একটা শিক্ষা পাইছিল, ফলে এইবার সে আর বেল তলায় যাইতে চায় না। এ তো কয়েকদিন আগে হাসিনা ব্রিক্স সম্মেলনে জনতা গেল না, তার একমাত্র উদ্দেশ্য ছিল সেখানে চীনের প্রেসিডেন্ট শির কাছে তার মায়ের জন্য তদবির করা। তাতে যেন মিস্টার শি, মানে শি জিনপিং আর কি, চায়নার প্রেসিডেন্ট, তার সঙ্গে যে সুসম্পর্ক থাকা দেশগুলো, বিশেষ করে মায়ানমার, উত্তর কোরিয়া আর পাকিস্তানকে যেন বলে দেন তার মাইয়ারে ভোট দিতে। মাইয়ারে সে বগলে নিয়ে গেছিল না সম্মেলনে, ওই জন্য নিয়ে গেছিল। তো তৌহিদ স্যার বুঝেছেন তো এবার কেন এই কাজগুলো করে। তো প্রেসিডেন্ট শি এর সামনে তাকে প্রেজেন্টও করলো, কি একটা ডেসপারেট অবস্থা। আচ্ছা, প্রেসিডেন্ট শি কি বলছেন যে তিনি পুতুলের জন্য কাজ করবেন? যদি তিনি তা বলতেন তাইলে তো বাকশালের লেসপেন্সারদের এটা নিয়ে ইতিমধ্যে ফাটাফাটি শুরু করে দিত। সুতরাং বুঝতেই পারতেছেন বিশেষ সুবিধা হয় নাই। এরপরে হাসিনা ওই যে মনোনীত প্রেসিডেন্ট সোট্টা সুপ্পু তার সাথে পুতুলকে ভেজা দিছে ওই যে জাকার্তায় আসিয়ান শীর্ষ সম্মেলনে। উদ্দেশ্য হইল আসিয়ানের সদস্য থাইল্যান্ড, ইন্দোনেশিয়া আর পূর্ব তিমুরের কাছে ক্যানভাস করা। সেখানে গিয়াও সেখানে লাভ হয়েছে এরকম কোন খবর কিন্তু আজ পর্যন্ত আমরা দেখি নাই। সবশেষে G20 সম্মেলনে হাসিনা পুতুলের সাথে নিয়ে গেল ওই যে স্বামীর দেশের প্রাইম মিনিস্টার মোদির হাতে পায়ে ধইরা, তার মাধ্যমে যদি নেপালকে কোন রকমে বোঝানো যায় সেই মতলবে। মোদির সাথে হাসিনার যে ফটো আপনারা দেখছেন না পত্র পত্রিকায়, তাতে কিন্তু বাংলাদেশের ওই যে আলগা মোমেন পররাষ্ট্রমন্ত্রী, হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান বা পদপাকা শাহরিয়ার, এদের কেউ ছিল না। যদি এরা বিরাট বিরাট ব্যাগ হাতে করে প্লেন থেকে দিল্লিতে নামিয়েছিল, তো প্রটোকল অনুযায়ী তো তাদেরই থাকার কথা ছিল, তাই না? কিন্তু ফটোর মধ্যে দেখা গেল হাসিনার মোদির মাঝখানে পুতুলের ভেটকি বদন। মিটিং এর পর মোদি একটা মিনমিনা টুইট চাইছে, তাতে বোঝা যাইতেছে বিশেষ কোনো কাম হয় নাই। আর G20 সম্মেলনে বাইডেনের সাথে কালো রানী আর পুতুলের যে সেলফি তুলিছে, সেটা নিয়ে বাকশালীরা বিশাল আনন্দ করিচ্ছে। করুক, এটা নিয়ে আমি ভিডিও করেছি, এরা তো শুনেছেনই তো আপনারা, তাই না? তো করুক, ছাগলদের নিদানকালে এটা আনন্দ করতে দেন। এদের কিন্তু খবরই নাই যে আমেরিকায় বাইডেন সাহেব একজন সেলফি কিং হিসেবে পরিচিত, তাই না? তিনি যে সকল অনুষ্ঠানে যান সেই সব ধরনের লোকের সাথে উনি সেলফি তুলেন, এটা তার শখ। তো হয়তো ওই সম্মেলনে কাটাল রানী আর তার মাইয়া যায় চাপাচাপি করেছে আর কইছে আমি একটা সেলফি তুলেছে। হ্যাঁ, আর হয়তো বুঝেছে আজব মালগুলি কই থেকে আসলো, তাই হয়তো তার হাজার হাজার সেলফির মতো আর একটা সেলফি তুলিছে। কিন্তু কথা হইতেছে যে হাসিনার আমেরিকার প্রতি পলিসি কি চেঞ্জ হয়েছে? হয় নাই। তাহলে কিছুই চেঞ্জ হয় নাই, সেলফিতে কিছুই যায় আসে না। দুইটা প্রশ্ন করিবেন, এক, আমেরিকা পলিসি চেঞ্জ করেছে বাংলাদেশ ব্যাপারে? হ্যাঁ, করেছে? না, করে নাই। হাসিনা পলিসি চেঞ্জ করেছে আমেরিকার ব্যাপারে? না, করে নাই। তো নেগোসিয়েশন কেমনে হবে? হবে না তো। তা আপনারা দেখেন
এই কাঁঠালটা নিয়ে দেশটারে কোথায় নামাইছে? আমাদের পররাষ্ট্র কর্মকাণ্ডকে বানাইছে তার নিজের পরিবারের দুষ্কর্ম সাধনের উপায় হিসাবে। দেশের সকল ধরনের স্বার্থ সে নির্দ্বিধায় বিলাই দিতেছে এই একই ধান্দা। বারে বারে সে বলে ভারতকে এত দিছি, সে মনে রাখবে। আমার তো স্বাস্থ্য বিষয়ে নানা ধরনের সোর্স আছে নানা দেশে, এমনকি ইউরোপেও আছে। হ্যাঁ, তো সে আমাকে জানাইছে যে ইন্ডিয়ার পরামর্শ ছাড়া নেপাল তার ক্যান্ডিডেট দাঁড় করায় নাই। নেপালের সাথে ভারতের একটা ঐতিহাসিকভাবে ভাই ভাই সম্পর্ক আছে। তাছাড়া এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক অফিসটা কিন্তু নয়াদিল্লিতে। সেইখানে পুতুলের মতো সম্পূর্ণভাবে অনুপযুক্ত, অদক্ষ, অযোগ্য কাউকে হেড হিসাবে বসাইলে ভারতের জন্য সেটা কত বড় ধরনের একটা এম্বারাসমেন্ট, সেটা বোঝার জন্য বিশেষ বুদ্ধির দরকার হয় না। খেয়াল করেন, নেপাল কিন্তু কাঁঠাল রানীর অনুরোধকে 1.5 পয়সা দিয়েও গুনে নেয়। এতে বোঝা যায় তার যত হম্বিতম্বি সবই বাংলাদেশে, দেশের বাইরে তার ফুটা পয়সারও দাম নেই। এমনকি নেপালের মতো দেশে তার উষ্টা মারে। নেপালি সরকার প্রার্থী হিসেবে দাঁড় করেছে ডক্টর শম্ভু আচার্যকে, যিনি গণস্বাস্থ্য বিষয়ে একজন প্রখ্যাত বিশেষজ্ঞ, অত্যন্ত সম্মানিত এবং সারা দুনিয়ায় উনি পরিচিত একজন এক্সপার্ট। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার হেডকোয়ার্টার জেনেভায় ডিরেক্টরের মতো একটা উচ্চ পদে বহু বছর কাজ করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের ক্যাবিনেটে তিনি একজন গুরুত্বপূর্ণ সদস্য। ডক্টর আচার্য আমেরিকান ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনা থেকে গণস্বাস্থ্য বিষয়ে ডক্টরেট ডিগ্রি করেছেন। এইটা আমেরিকার শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম। এই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া খুবই কঠিন। 100 জন অ্যাডমিশন প্রার্থীর মধ্যে মাত্র 20 জনকে ভর্তি করে। এখানে যারা পড়ায় তার মধ্যে অনেকে নোবেল প্রাইজ পায়। এখনো 2 জন টিচার আছে নোবেল প্রাইজ পেয়েছে ওখানে টিচিং করে। অবশ্য নোবেল পুরস্কার শুনলে কাঁঠাল রানীর নেতৃত্বে বাকশালীরা ফাল দিয়ে ওঠে, কারণ প্রফেসর ইউনুস যে নোবেল প্রাইজ পেয়েছেন, কাঁঠাল রানীর ধারণা নোবেল পাওয়ার জন্য সারা দুনিয়ার মানুষ ডক্টর ইউনুসকে তার বাপের উপরে বসায় দিছে। বাংলাদেশের নাম শুনলে দুনিয়ার মানুষ ইউনুস সাহেবের নাম নেয়। এই জন্য এই পিশাচিনী তার উপরে এত ভয়ঙ্কর ভাবে বিলায়। অন্যদিকে পুতুল ব্যারি ইউনিভার্সিটি নামের একটা অখ্যাত প্রতিষ্ঠান থেকে মনোবিদ্যায় মাস্টার ডিগ্রি পেয়েছে। এই বিশ্ববিদ্যালয় আমেরিকার 400তম বিশ্ববিদ্যালয়ের একটা। এখানে ভর্তি হওয়া খুবই সহজ। 100 জন প্রার্থীর মধ্যে তারা 63 জনকে ভর্তি করে। বুঝতে পারছেন যে এদের প্রধান উদ্দেশ্য হলো ভর্তি করে টাকা নিয়ে সার্টিফিকেট দেওয়া। স্বাস্থ্য বিষয়ে পুতুলের কোনো শিক্ষা নাই, অভিজ্ঞতা নাই, যোগ্যতা নাই। আগে তো বলছি তার একমাত্র ক্লেম হইল যে তার পোলাপান অটিস্টিক, সুতরাং সে অটিজমের এক্সপার্ট। ব্লেড বাবা, আরে তুই যদি এক্সপার্টই হোস তাহলে একটা গবেষণাপত্র দেখা। আমরা একটু গুগল স্কলারে সার্চ দিয়ে দেখি, দেখেন তো গুগল স্কলারে সার্চ দিয়ে ওর কোনো গবেষণাপত্র আছে কিনা। আজকাল না এগুলো শুনলে আর হাসিও পায় না। এখন আপনারাই বলেন যে ডক্টর শম্ভু আচার্যের মতো অত্যন্ত যোগ্য ব্যক্তিকে বাদ দিয়া কোন বিবেক সম্পন্ন ব্যক্তি পুতুলের মতো একটা অযোগ্য অপদার্থকে ভোট দিবে? অবশ্য সকল দেশের কর্তা ব্যক্তিদের যে বিবেক আছে সেটা মনে করার কোনো কারণ নাই। মায়ানমারের পদতলে হাসিনা বাংলাদেশ আর রোহিঙ্গাদের স্বার্থ তো বিসর্জন দিছে, সুতরাং তাদের ভোট সে আশা করতেই পারে। উত্তর কোরিয়ার টাকা দরকার, তো শোনা যায় যে বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ চুরি হয়েছিল এটা উত্তর কোরিয়ার মাধ্যমে চুরি হয়েছিল। উত্তর কোরিয়া হ্যাকিংটা করেছিল, সুতরাং কিম জং উলের কোলে কিছু মালপানি ছেড়ে দিলে সেও তো ভোট খান দিতেও পারে। তাছাড়া হাসিনা তো রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভারভকে সরাসরি অনুরোধ করছে উত্তর কোরিয়াকে বলার জন্য, যেমনটা করছে চীনের প্রেসিডেন্টের কাছে। তারা এই অনুরোধ রাখলেও রাখতে পারে। তো ভোট হইল 2টা, তাই না? ভোট তো 2টা পেল, তাই না? আর কে ভোট দিবি? পাকিস্তান দিবি ওরে ভোট? নেপাল দিবি ওরে ভোট? দিবি না। ভারত দিবি ভোট? ডাক্তার হিসেবে আমার কোলে এই পেশার ইনসাইড স্টোরি জানা আমার কাছে মেলা কিছু চলে আসে। জেনেভা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কন আর কালেনস্কি ইনস্টিটিউট কন, আমার কোলে অ্যাক্সেস আছে। আমি ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে পার্টিসিপেট করেছিলাম। নেপালের ডাক্তারেরা মূলত বাংলাদেশ থেকে পাশ করা, আমার তাদের বেশিরভাগের সাথে যোগাযোগ আছে। তাই আমার নানা সোর্স আছে গ্লোবালি হেলথ সেক্টরে। আমার সোর্সদের ধারণা ভারত একটা ডাবল গেম খেলবে। হাসিনাকে সে আশ্বস্ত করবে যে তাদের ভোট পুতুলের বাক্সে যাবে, দিতেও পারে, এই 3টা ভোট পাবে তাইলে। কিন্তু একটা বিশ্বশক্তি হওয়ার অ্যাম্বিশন যে ভারতের আছে সেটা যথেষ্ট ক্ষুণ্ণ হবে যদি দিল্লিতে পুতুল টাইপের একটা অযোগ্য ব্যক্তি একটা আন্তর্জাতিক সংস্থার আঞ্চলিক দপ্তরে প্রধান হিসেবে নির্বাচিত হয়। সুতরাং বিভিন্ন বিচারে তারা যদি পুতুলকে ভোট দেয়ও, তলে তলে বাকি দেশগুলোকে তারা উৎসাহিত করবে নেপালি প্রার্থীকে ভোট দেওয়ার জন্য। এটা কিন্তু হয়। তবে আমি কলে চাই পুতুল জিতুক, দিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অফিসে গিয়া খালি বসুক, তাকে পরিত্যাগ করা স্বামী মাসরুরের সাথে মিলে সে লুটপাট আর অবৈধ অর্থ পাচারে যে লিপ্ত ছিল, যার কারণে সে আমেরিকা বা কানাডায় থাকতে পারে নাই, এগুলি সব রেকর্ড আছে। সে দিল্লি থেকে পৌঁছালে এই কেসগুলো তোলা হবে। দিল্লিতে সে তার মায়ের প্রোটেকশন পাবে না, আর ক্রিমিনালের তো ডিপ্লোম্যাটিক ইমিউনিটি এনজয় করে না। ভারত চাইলেও তাকে রক্ষা করতে পারবে না।
কি রকম একটা মাইন্ড ক্যাসিপার কথা চিন্তা করেন, ভোটে হারলেও হার, ভোটে জিতলেও হার। কিন্তু এই পিসাসেরই কাঁঠাল রানীর এই পুতুল নাচের মন্দ খেলায় বাংলাদেশের জাতীয় স্বার্থ আর আমাদের পররাষ্ট্র কর্মকাণ্ডের যে অসীম ক্ষতি হইল, সেটা পোষাবে কে?